গল্পের শুরুতে আমরা একটি রহস্যময় দ্বীপ দেখতে পাই, যেখানে হঠাৎ অনেকগুলো সামরিক হেলিকপ্টার মেঘ ভেদ করে দ্বীপে এসে পৌঁছায়। আসার সাথে সাথেই তাদের তাণ্ডব শুরু হয়ে যায়। সৈন্যরা হেলিকপ্টার থেকে বোমা ফেলতে থাকে, যা দ্রুত জঙ্গলের গভীর অংশে গিয়ে বিস্ফোরিত হয়। পশু পাখিরা ভয়ে পালাতে শুরু করে, কিন্তু তারপরেও এই বিস্ফোরণ থেকে বাঁচতে পারে না। পুরো দ্বীপ জুড়ে বিচার বিবেচনা ছাড়াই বোমা বর্ষণ শুরু হয়ে যায়। কিন্তু সৈন্যরা যখনই নিজেদের জয় নিয়ে আনন্দিত হতে শুরু করে, হঠাৎ একটি বিশাল গাছ বাতাসে উড়ে এসে তাদের সামনে চলে আসে এবং সেই হেলিকপ্টারের সাথে ধাক্কা খেয়ে সেটিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। এরই মধ্যে বাকি সৈন্যদের ওপরেও কোনো এক অজানা প্রাণীর হামলা শুরু হয়। মৃত্যুকে সামনে দেখে তারা একটি বিশাল চোখকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে। আসলে এটি ছিল এই দ্বীপের রক্ষক কিং কং। সে একটি হেলিকপ্টারকে নিজের হাতে ধরে ফেলে এবং রাগে নিজের বিশাল মুখ খুলে একজন সৈন্যকে জ্যান্ত গিলে ফেলে। সৈন্যদের চোখ ভয়ে কপালে উঠে যায়, কারণ তারা কখনো এত বড় প্রাণী দেখেনি। কিন্তু ভয় পাওয়ার পরিবর্তে টাকলা মেজরের ইশারায় সৈন্যরা কংকে ঘিরে ফেলে এবং তারপর থামা ছাড়াই তার উপর নির্বিচারে গুলি বর্ষণ শুরু করে দেয়। কিন্তু বুলেটগুলো তেমন কোনো ক্ষতি করতে পারেনি যেমনটা তারা ভেবেছিল। বাধ্য হয়ে কং নিজের হাত তুলে সব বুলেট থামাতে শুরু করে এবং এই বিষয়টি তাকে আরও বেশি রাগান্বিত করে তোলে। রাগে গর্জন করতে করতে সে একটি জোরদার ঘুষি মারে হেলিকপ্টারে এবং হেলিকপ্টারটি তখনই বিধ্বস্ত হয়ে মাটিতে ধ্বংস হয়ে যায়। এরপর সে দ্বিতীয় হেলিকপ্টারটিকে ধরার চেষ্টা করে, কিন্তু সেটির ঘুরতে থাকা ব্লেডগুলো তার হাতকে মারাত্মকভাবে কেটে ফেলে। ব্যথার কারণে কং দ্রুত নিজের হাত পেছনে টেনে নেয়, কিন্তু হেলিকপ্টারের নিয়ন্ত্রণ বিগড়ে গিয়েছিল। পাইলটের শত চেষ্টা সত্ত্বেও সেই হেলিকপ্টারটি ঘুরতে ঘুরতে জঙ্গলের দিকে ক্র্যাশ করতে থাকে। কং জোরে গর্জন করে ওঠে এবং মাটিতে পড়ে যাওয়া হেলিকপ্টারের দিকে তাকায়। সেখানে উপস্থিত সৈন্যরা তাদের আহত সঙ্গীদের বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কং শুধুমাত্র এক পা দিয়ে তাদের পিষে ফেলে। যখন একটি হেলিকপ্টার কোনোভাবে তার হামলা থেকে বেঁচে পালিয়ে যেতে শুরু করে, তখন কং বিদ্যুতের গতিতে সেই দিকেই তাকে তাড়া করতে দৌড় দেয়। তখনই টাকলা মেজর বাকি সৈন্যদের আদেশ দেয় যে তারা সবাই মিলে যেন কং এর ওপর হামলা করে। কিন্তু তখনই কং একটি লম্বা লাফ দেয়, যাতে টাকলা মেজরের হেলিকপ্টার বাঁচতে পারে না এবং সামনে উঠতে থাকা অন্য হেলিকপ্টারের সাথে ধাক্কা খায়। এই ধাক্কায় টাকলা মেজরের হেলিকপ্টার খারাপভাবে ধ্বংস হয়ে যায় এবং দ্রুত ঘুরতে ঘুরতে মাটিতে গিয়ে পড়ে। কং মাটিতে পালাতে থাকা সৈন্যদের বিষে ফেলে। জীবন বাঁচাতে তারা সবাই বিজ্ঞানীদের সাথে লুকিয়ে পড়ে, কিন্তু বিজ্ঞানীদের ভয় ছিল যে তারা পাছে বিপদে না ফেসে যায়, তাই তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সেই সৈন্য তাদের সাথে পালিয়ে যাওয়ার আগেই কং তাকে এবং তার কাছের মালামালকে একসাথে বাতাসে ছুড়ে মারে। দুর্ভাগ্যবশত সেই সৈন্য সরাসরি হেলিকপ্টারের সাথে ধাক্কা খায়। যখনই সেই সৈন্য পাখায় আটকে যায়, তার শরীরে টুকরো টুকরো হয়ে যায়। এরপর সেই হেলিকপ্টারটিও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং জঙ্গলে গিয়ে পড়ে। তবে ভাগ্যক্রমে টাকলা মেজর কোনোভাবে বেঁচে বের হতে পারে। সে যখন ঘাবড়ে গিয়ে হেলিকপ্টার থেকে বাইরে আসে, তখন সে দেখে যে তার আটকে পড়া সঙ্গীর হেলিকপ্টারটি কং এক ঝটকায় তুলে নিয়েছে। টাকলা মেজর কেবল অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর কং সেই হেলিকপ্টারটি অন্যটির ওপর ছুড়ে মারে। অর্ধেক অংশ সরাসরি নিশানায় লাগে, যাতে দ্বিতীয় হেলিকপ্টারটি ধোঁয়ায় ভরে যায় এবং বেসামাল হয়ে পড়ে। রাগে কং লাফ দিয়ে আরও একটি হেলিকপ্টার ভেঙে ফেলে এবং অন্যটিকে নিজের হাত দিয়ে ধরে ফেলে। এক পাক ঘুরিয়ে সে সেটিকেও পুরোপুরি তছনছ করে দেয়। হেলিকপ্টারগুলো তার হাতে এমন মনে হচ্ছিল যেন কাগজের তৈরি। সে সেগুলোকে তুড়ি মেরেই চুরমার করে যাচ্ছিল। টাকলা মেজর রাগ আর বিস্ময় নিয়ে তাকে দেখছিল। সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। কিন্তু আসলে ভুল টাকলা মেজরেরই ছিল, কারণ কিছু সময় আগে টাকলা মেজরের কথাতেই বিজ্ঞানীদের একটি দল লক্ষ লক্ষ বছর ধরে লুকিয়ে থাকা স্কাল আইল্যান্ডের খোঁজে এগিয়ে যাচ্ছিল। গবেষকদের মতে স্কাল আইল্যান্ড এই বিশাল ঝড়ের ভেতরেই লুকিয়েছিল। তাই চোখের পলক না ফেলে টাকলা মেজর নিজের দলের সাথে হেলিকপ্টার উড়িয়ে সরাসরি ঝড়ের দিকে এগিয়ে যায়। ডজন ডজন হেলিকপ্টার কোনো ভয় ছাড়াই সরাসরি ঝড়ের মাঝখানে ঢুকে পড়ে। কিন্তু তারা যত কাছে যাচ্ছিল, ঝড় ততটাই ভয়ঙ্কর হয়ে উঠছিল। যখনই হেলিকপ্টারগুলো ঝড়ের ভেতর ঢুকলো, সামনে ঘন অন্ধকার নেমে এলো। হেলিকপ্টারগুলোর নিয়ন্ত্রণ হারিয়ে গেল এবং সব যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দিল। কিন্তু টাকলা মেজর শান্ত থেকে নিজের সৈন্যদের এগিয়ে যাওয়ার আদেশ দিল। অবশেষে হেলিকপ্টারগুলো মেঘ ভেদ করে বাইরে এলো এবং তাদের সামনের দৃশ্য একদম পরিষ্কার হয়ে গেল। এখন তারা একটি খোলা এবং পরিষ্কার আকাশে পৌঁছে গিয়েছে। বাকি হেলিকপ্টারগুলো ধীরে ধীরে মেঘ থেকে বাইরে বেরিয়ে এলো এবং তারা একটি রহস্যময় দ্বীপ খুঁজে পেল। এটাই সেই গোপন দ্বীপ ছিল যার খোঁজ সরকার হাজার হাজার বছর ধরে করছিল। দূর দূরান্ত পর্যন্ত পাহাড় ছড়িয়েছিল এবং দৃশ্যগুলো অত্যন্ত সুন্দর ছিল। হেলিকপ্টারগুলো ছোট ছোট দ্বীপের মাঝখানে উড়ছিল এবং সবাই এই অদ্ভুত জায়গা
জায়গা দেখে অত্যন্ত খুশি ছিল। কিন্তু যখনই একজন হেলিকপ্টার পাইলট কিছু বোমা ফেলল, তখনই বিস্ফোরণগুলো পুরো দ্বীপকে কাঁপিয়ে দিল এবং ঘুমিয়ে থাকা কিংকংও জেগে উঠল। কংয়ের বিধ্বংসী আক্রমণের পর সে সব হেলিকপ্টার ফেলে দিল এবং তারপর সে চুপচাপ অদৃশ্য হয়ে গেল। হেলিকপ্টারগুলো আলাদা আলাদা জায়গায় পড়ায় সৈন্যদের দল 3 ভাগে ভাগ হয়ে গেল। টাকলা মেজর তার বেঁচে থাকা সৈন্যদের জড়ো করল এবং শপথ নিল যে সে মারা যাওয়া সঙ্গীদের প্রতিশোধ অবশ্যই নেবে। অন্যদিকে মৃত্যু থেকে বেঁচে যাওয়া দ্বিতীয় দলটি বিজ্ঞানীদের সাথে দ্বীপে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ পানির উপর নড়াচড়া দেখা দিল। একটি বিশাল দৈত্যাকার মহিষ ধীরে ধীরে পানি থেকে বাইরে এলো। সে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে সবার কাছে আসতে লাগলো, কিন্তু সে ভীত মানুষদের উপর হামলা করল না। কিছুক্ষণ তাদের দেখার পর সে ঘুরে আবার পানির মধ্যে চলে গেল। ভয় কাটিয়ে ওঠা সব মানুষ এগিয়ে যেতে থাকে এবং শীঘ্রই তারা একটি জঙ্গলের ভেতরে পৌঁছায়, যেখানে পাথর দিয়ে তৈরি দেওয়ালে হলুদ রং দিয়ে অদ্ভুত সব ছবি আঁকা ছিল। তারা সাবধানে ভেতরে এগোতে থাকে। উইভার নামের মেয়েটি কেবল ছবি তুলতেই ব্যস্ত ছিল। তখনই হঠাৎ তার ক্যামেরায় একজন মানুষের মুখ দেখা গেল এবং এটি দেখে সে ভয়ে জোরে চিৎকার করে উঠল। যার পরপরই একদল মানুষ লুকানোর জায়গা থেকে বাইরে বেরিয়ে এলো। তাদের শরীরের রং আর পাথরের দেয়াল এতটাই ভালোভাবে মিশে গিয়েছিল যে কেউ তাদের টেরই পায়নি। তখনই আদিবাসী লোকেরা বল্লম নিয়ে সবাইকে একসাথে ঘিরে ধরল। এই অদ্ভুত মানুষদের দেখে এরাও এক মুহূর্তের জন্য গুলি করার সাহস পেল না। কিছুক্ষণ পর সেখানে আদিবাসীদের নেতা চলে এলো। যখনই দুই পক্ষ থেকে উত্তেজনা বাড়ছিল, তখনই এক বড় দাড়িওয়ালা বৃদ্ধ লোক সেখানে এলো, যার নাম ছিল মার্লো। সে হিন্দি ভাষায় বুঝিয়ে সবাইকে অস্ত্র নামিয়ে রাখতে বলল, কিন্তু সবাই অবাক ছিল যে সে হিন্দি কিভাবে বলছে। তখনই সে জানালো যে সে এবং একজন জাপানিজ পাইলট 28 বছর আগে হেলিকপ্টার ক্র্যাশের পর এই স্কাল আইল্যান্ডে আটকে গিয়েছিল এবং তখন থেকেই এখানে বাস করছে। এরপর মার্লো তাদের আদিবাসী গ্রামের কাছে নিয়ে গেল। সেখানে তারা পানির ওপর তৈরি একটি বিশাল ব্রিজ দেখল। সবার মনে হলো যে এই ব্রিজটি বিশেষভাবে কিংকংয়ের আক্রমণ থামানোর জন্য তৈরি করা হয়েছে। এরপর মার্লো সবাইকে নিয়ে আদিবাসী প্রধানের সাথে দেখা করালো এবং প্রধান তাদের এখানে কিছুদিন থাকার অনুমতি দিল। তাই সে তাদের নিয়ে উপজাতীয় লোকদের পবিত্র জায়গায় নিয়ে গেল, যেখানে সারিবদ্ধভাবে পাথরের স্তম্ভ পোতা ছিল। এই পাথরের স্তম্ভে খোদাই করা গল্পের মাধ্যমে সবাই জানতে পারল যে আসলে কিংকং এই দ্বীপের রক্ষা করে। সে সব সময় এই দ্বীপকে রক্ষা করে আসছে এবং তাদের নানা ধরনের দানবদের থেকে বাঁচিয়ে আসছে। এখানকার উপজাতীয় লোকেরা কিংকংকে দেবতা মনে করে। সে একাই থাকে এবং চুপচাপ এই রহস্যময় দ্বীপকে অনেক বছর ধরে রক্ষা করে আসছে। সেই সাথে তার ওপর একটি বিপজ্জনক দায়িত্বও আছে, আর তা হলো এখানে মাটির নিচে থাকা ভয়ঙ্কর টিকটিকিগুলোর ওপর নজর রাখা। কিন্তু সম্প্রতি হওয়া মানুষের বোমা বিস্ফোরণ মাটির নিচে ঘুমিয়ে থাকা সেই টিকটিকিগুলোকে জাগিয়ে তুলেছিল এবং শীঘ্রই তারা এই দ্বীপের জন্য বড় বিপদ হয়ে উঠতে যাচ্ছিল। এদিকে ক্যাপ্টেন জেমস এবং তার দলকে যত দ্রুত সম্ভব তাদের হারিয়ে যাওয়া সঙ্গীদের কাছে পৌঁছতে হতো। তাই মার্লো তাদের ভাঙা হেলিকপ্টার দিয়ে তৈরি জাহাজের কাছে নিয়ে গেল। কিন্তু উইভার ফটোগ্রাফিতে মগ্ন ছিল। তখনই সে দেয়ালের বাইরে একটি শব্দ শুনতে পেল এবং সে সেই উঁচু কাঁটাওয়ালা দেয়াল পার করে চলে গেল, যা সেই টিকটিকিদের হাত থেকে বাঁচার জন্য তৈরি করা হয়েছিল। সেখানে সে দেখল যে একটি বড় মহিষ একটি হেলিকপ্টারের নিচে চাপা পড়ে আছে এবং যন্ত্রণায় কাতরাচ্ছে। সে মহিষের কাছে গেল। সে হেলিকপ্টারটি সরানোর চেষ্টা করলো যাতে সেই বেচারি মহিষটিকে বাঁচাতে পারে, কিন্তু সে জানতো না যে সে হেলিকপ্টারটিকে নাড়াতেও পারবে না। যখনই সে জোর দিচ্ছিল, হঠাৎ হেলিকপ্টারটি ওপরে উঠে গেল। উইভার অবাক হয়ে ওপরে তাকালো। মহিষটি এখন সহজেই দাঁড়িয়ে পড়েছে। যে হেলিকপ্টারটিকে সে নিজের পুরো শক্তি দিয়েও নাড়াতে পারেনি, সেটি এখন কিংকংয়ের হাতে। সে কেবল এভাবেই দাঁড়িয়েছিল যেন কোনো বিশাল পর্বত। উইভার ভাবে ভয় পেয়ে গেল, কিন্তু কং তাকে কিছু বলল না এবং সেখান থেকে চলে গেল। এরপর আমরা টাকলা মেজর এবং তার দলকে দেখতে পাই, যেখানে একজন সৈন্য মাথা তুলে পানি খাচ্ছিল। তখনই হঠাৎ তার চোখ কপালে উঠে গেল এবং তার পানির বোতলটি মাটিতে পড়ে গেল। যখনই সবাই পেছনে ঘুরে তাকালো, একটি বাঁশের মতো খুঁটি সরাসরি তার মুখের এপার ওপার হয়ে বেরিয়ে গেল। আসলে এটি কোনো সাধারণ বাঁশ ছিল না, বরং বাঁশের মতো লম্বা পায়ের একটি বিশাল মাকড়সা ছিল। যখনই সেই মাকড়সা তার পা টেনে নিল, সবাই সত্যটি অনুভব করল, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। এরপর সব সৈন্য সেই মাকড়সার উপর গুলি চালাতে শুরু করে। সৈন্যদের গুলি থেকে বাঁচার জন্য সেই মাকড়সাটি নিজের জিভ দিয়ে একজন সৈন্যকে ওপরে টেনে নিল। পাশে দাঁড়িয়ে থাকা সৈন্যরা নিজের লোকের গায়ে গুলি লাগার ভয়ে ফায়ার করতে পারল না। তখনই সেই সৈন্য ছুরি দিয়ে সেই জিভ কাটতে শুরু করলো
এবং সবাই দ্রুত নিজের তলোয়ার বের করে সেই মাকড়সার পায়ে হামলা করতে শুরু করলো। জখম মাকড়সা টলতে টলতে জিভটিকে তাড়াতাড়ি টানতে লাগলো, কিন্তু সেই সৈন্য মাকড়সার জিভ কেটে নিজেকে মুক্ত করে নিল। তখন টাকলা মেজর দ্রুত মাকড়সার উপর একসাথে ফায়ার করার হুকুম দিল। সবার একসাথে আক্রমণের কারণে বড় মাকড়সাটির বুক গুলিতে ঝাঁঝরা হয়ে গেল এবং তার বিশাল শরীর মাটিতে পড়ে গেল। কিন্তু মাকড়সাটি তখনও পুরোপুরি মরেনি, তাই টাকলা মেজর নিজের পিস্তল বের করে তাকে চিরতরে খতম করে দিল। অন্যদিকে একজন হারিয়ে যাওয়া সৈন্য, যার নাম ছিল জ্যাক, সে নদীতে নিজের মুখ ধুচ্ছিল। তখনই সে হঠাৎ একটি শব্দ শুনতে পেল। কিং কং তার সামনে চলে এলো। সেই বিশালকায় কংকে দেখে জ্যাক বুড়িভাবে ভয় পেয়ে গেল। কং ধীরে ধীরে নিজের বিশাল মাথা ঘোরালো এবং তীরের দিকে এগোতে লাগলো। ভয়ের চোটে জ্যাক দ্রুত একটি বড় পাথরের পেছনে লুকিয়ে পড়ল। এটা পরিষ্কার ছিল যে কংয়ের এই ছোট মানুষের সাথে কোনো শত্রুতা ছিল না। সে যুদ্ধে আহত হওয়া হাতটি ছুঁয়ে দেখল এবং তারপর ধীরে ধীরে পানিতে বসে পড়ল। জ্যাক লুকিয়ে দেখল যে তার ক্ষত বেশ গভীর। কং নিজের হাত নাড়ানোর চেষ্টা করল, কিন্তু তার মুখে যন্ত্রণা পরিষ্কার দেখা যাচ্ছিল। তারপর সে এক মুঠো পানি তুলে ধীরে ধীরে পান করল, কিন্তু তখনই হঠাৎ কং কিছু একটা দেখতে পেল। সে পানি থেকে একটি অক্টোপাস ঝট করে ধরে ফেলল। এই অক্টোপাসটি সত্যি বেশ বড় ছিল, কিন্তু সে কংকে যন্ত্রণায় দেখে দ্রুত নিজের বাহুগুলো ছড়িয়ে দিল এবং সুযোগ পেতেই কংকে কোষে জড়িয়ে ধরল, যেন সে তাকে এখানেই শেষ করে দিতে চায়। তখনই কং তার বাঁধন ছাড়িয়ে জোরদার আক্রমণ করল এবং অক্টোপাসটিকে এক ঝটকায় শেষ করে দিল। তারপর কং তার একটি বাহু ছিঁড়ে কাঁচায় চিবিয়ে খেল। খাওয়ার এই ধরন দেখে লুকিয়ে থাকা জ্যাক অবাক হয়ে গেল। পেট ভরার পর কিংকং বাকি অক্টোপাস রাতের খাবারের জন্য সাথে নিয়ে গেল। এরপর জ্যাক ঘন জঙ্গলে একটি শুকনো কাঠের ওপর বসে টাকলা মেজরের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যাটারি শেষ হওয়ার কারণে তার ওয়াকিটকি বন্ধ ছিল। সে সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবছিল, ঠিক তখনই হঠাৎ সেই কাঠটি নড়তে শুরু করলো। জ্যাক ভয় পেয়ে মাটিতে পড়ে গেল। পেছনে ফিরে দেখল সেই শুকনো কাঠটি একটি বিশাল ফড়িং হয়ে গিয়েছে, যা তার দিকে হামাগুড়ি দিয়ে আসছে। জ্যাক দ্রুত নিজের বন্দুক তুলল এবং ফায়ার করা শুরু করলো, যাতে সেই ফড়িংয়ের শরীর থেকে কাঠের গুঁড়ো উঠতে লাগলো। অনবরত ফায়ারিংয়ে সেই ফড়িংটি সংকুচিত হয়ে আবার গাছের ভেতরে চলে গেল। যখন জ্যাক ফায়ার থামালো, ততক্ষণ সে নিজের মাথা পুরোপুরি ভেতরে টেনে নিয়েছিল এবং ধীরে ধীরে পেছনে হটতে হটতে দূরে চলে গেল। জ্যাক তখনও ঠিকমতো শ্বাসও নিতে পারেনি যে সে তার পেছনে অদ্ভুত কিছু অনুভব করলো। যখনই সে পেছনে ফিরল, একটি টিকটিকি তাকে খেয়ে ফেলল। এদিকে টাকলা মেজর নিজের সৈন্যদের নিয়ে এগিয়ে যেতে থাকলো। তারা একটি পানিয়াভূমি এলাকা দিয়ে যাচ্ছিল। তখনই সে দেখল যে সামনে একটি গাছে একটি অদ্ভুত পাখি বসে আছে। যখন সে পাখিটির মুখ মন দিয়ে দেখল, তখনই সে সেটিকে গুলি করে মারল। যখনই গুলির শব্দ প্রতিধ্বনিত হলো, পুরো গাছের সব পাখি ভয় পেয়ে উড়ে গেল এবং কালো মেঘের মতো পুরো আকাশে ছেয়ে গেল। যখন তারা নিরাপদভাবে পানিয়াভূমি পার হয়ে একটি খোলা এলাকায় পৌঁছালো, তখন সামনে পাহাড়ের পাথরে একটি বিশাল রক্তমাখা হাতের ছাপ দেখতে পেল। এত বড় হাতের ছাপ শুধুমাত্র কিংকংই ছাড়তে পারত। টাকলা মেজর বুঝে গেল যে তারা সঠিক দিকেই এগোচ্ছে। তারা কিংকংয়ের বিশাল পায়ের ছাপ অনুসরণ করে এগিয়ে যেতে থাকলো। অবশেষে তারা হারিয়ে যাওয়া বিজ্ঞানীদের সাথে দেখা পেল। টাকলা মেজর ঠিক করলো যে তারা তাদের সেই সঙ্গীকে খুঁজবে যে এখন পর্যন্ত নিখোঁজ, কিন্তু তারা তখনও জানতো না যে তাকে টিকটিকি আগেই জমের দুয়ারে পাঠিয়ে দিয়েছে। এখন সবাই সেই টিকটিকিদের জড়ো হওয়ার নদীর তীরের দিকে এগোতে লাগলো। কিন্তু যখন তারা সেখানে পৌঁছালো, তখন তারা উপত্যকার ভেতরে সব জায়গায় ছোট বড় কঙ্কাল ছড়িয়ে থাকতে দেখলো। মার্লো তাদের জানালো যে এই কঙ্কালগুলো কিংকংয়ের বাবা মায়ের, যাদের ঘুরিয়ে থাকা টিকটিকিদের নেতা মেরে ফেলেছিল। তার আকার কিংকংয়ের থেকেও বড়। যদি সে একবার জেগে যায় তবে সবার মৃত্যু নিশ্চিত। তাই সে সবাইকে ফিরে যেতে বলল। কিন্তু এই সময় টাকলা মেজরের পুরো মনোযোগ নিজের সঙ্গীকে খোঁজার উপর ছিল। সে মার্লোর সতর্ক বার্তাকে উপেক্ষা করল এবং নিজের সঙ্গীদের সাথে ভেতরে চলে গেল। উপত্যকার ঠিক মাঝখানে অনেক বিশাল প্রাণীর কঙ্কাল পড়েছিল। তখনই কুয়াশার মাঝে তারা একটি বিশাল পায়ের ছাপ দেখল, যাতে পরিষ্কার যে এখানে আরো বড় প্রাণী রয়েছে। যেমন যেমন তারা ভেতরে এগোতে থাকলো, কুয়াশা আরো ঘন হতে থাকলো এবং চারদিক থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যেতে লাগলো। ঘাবড়ে গিয়ে সবাই দৌড়াতে লাগলো এবং আশপাশের বিশাল হাড়ের পেছনে লুকাতে লাগলো। তখনই একটি বড় টিকটিকি কুয়াশা থেকে বাইরে হামাগুড়ি দিয়ে এলো। সে নিজের লম্বা জিভ বের করে শিকার খুঁজতে লাগলো। আসলে এটাই ছিল সেই কিংকংয়ের আকারের সমান বড় টিকটিকি, যা কংয়ের পেছনে পড়েছিল। যখন সবাই হাড়ের পেছনে লুকিয়েছিল, তখনই সেই টিকটিকিটি একটি টাটকা মানুষের কঙ্কাল উগড়ে দিল। তার ওপর থাকা নেম ট্যাগ থেকে জানা গেল যে এটি সেই সৈন্য যাকে তারা খুঁজছিল। যখন সবাই কুয়াশার সুযোগ নিয়ে চুপিসারে সেই টিকটিকির হাত থেকে বেঁচে বেরোনোর চেষ্টা করছিল, তখনই সে মানুষের গন্ধ পেতেই একজনকে নিজের শিকার বানিয়ে নিল। সবাই সেই টিকটিকির ওপর ফায়ারিং শুরু করলো
কিন্তু সে নিজের শিকারকে গিলে পালিয়ে গেল। টাকলা মেজর দ্রুত মেশিন গান মোতায়েন করার আদেশ দিল এবং সৈন্য প্রস্তুত হয়ে গেল। সবাই ভয় পেয়ে তার ফেরার অপেক্ষা করতে লাগলো। তখনই মার্লো বিপদ আঁচ করে দ্রুত তলোয়ার তুলে নিল এবং ঠিক সেই মুহূর্তেই টিকটিকি তার ওপর ঝাঁপিয়ে পড়ল। মার্লো এক কোপেই তার পা কেটে দিল, কিন্তু তার গতি তখনও কমেনি। সে সরাসরি মেশিন গান ধরা সৈন্যর ওপর হামলা করে দিল। এক জোরদার ধাক্কায় সেই সৈন্য বাতাসে উড়ে গেল এবং টিকটিকি নিজের জিভ দিয়ে তাকে পেঁচিয়ে গিলে ফেলল। এখন তার পরবর্তী টার্গেট উইভার ছিল। ঘাবড়ে গিয়ে সে দ্রুত দৌড়াল এবং হাড়ের নিচে লুকিয়ে পড়ল। তখনই টাকলা মেজর সেই টিকটিকির ওপর আগুন বর্ষানোর আদেশ দিল এবং আগুনের শিখা তাকে এক মুহূর্তে ঘিরে ফেলল। সুযোগ পেতেই উইভার সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু জ্বলন্ত টিকটিকি নিজের ল্যাজ ঝাপটালো এবং একজন সৈন্যকে দূরে ছুঁড়ে মারল। সে বাতাসে উড়ে গিয়ে কংয়ের মাথার খুলির সাথে ধাক্কা খেল এবং গ্রেনেড ফেটে বড় বিস্ফোরণ হয়ে গেল। তখনই একটি গ্যাস বোমা ফাটল এবং বিষাক্ত গ্যাস ছড়াতেই সেখানে হুলুস্থুল পড়ে গেল। এর মধ্যে কিছু মারাত্মক পাখিও সেখানে চলে এলো। তাদের আক্রমণে সবার অবস্থা খারাপ হয়ে গেল, যাতে টিকটিকিটি হামলা করার ভালো সুযোগ পেয়ে গেল। লড়াইয়ের মাঝে মার্লো একটি তলোয়ার ছুঁড়ে দিল এবং ক্যাপ্টেন জেমস ছুঁড়ে দেওয়া তলোয়ারটি ধরে ফেলল। তারপর দ্রুত গ্যাস মাস্ক পরে সেই অদ্ভুত পাখিদের মারতে মারতে একজন আটকে থাকা সৈন্যকে বাঁচিয়ে নিল। অন্যদিকে সেই বিশাল টিকটিকি এখনও নিজের শক্তি দেখিয়ে ধ্বংসলীলা চালাচ্ছিল এবং অসহায় সৈন্যরা কেবল তাকে দেখছিল। সেই টিকটিকি হঠাৎ দ্রুত ক্যাপ্টেন জেমসের দিকে ঝাঁপিয়ে পড়ল। সঠিক সময়ে উইভার লাইটার জ্বালাল এবং সেই টিকটিকির পায়ে ছুঁড়ে দিল। ধামাকার সাথে সেটি বাতাসে উড়ে গেল। যখনই আগুনের ঢেউ থামল, সেই টিকটিকিটি অবশেষে মারা গেল। কিন্তু তখনই মার্লো সবাইকে সতর্ক করল যে এই বড় টিকটিকি শুধুমাত্র একটাই নয়, আরও বাকি আছে এবং যে কোনো অবস্থায় তাদের সামনে এগোনো উচিত নয়। কিন্তু টাকলা মেজর সামনে এগোতে নাছোড়বান্দা ছিল, কারণ তার আসল উদ্দেশ্য ছিল কংকে মারা। এই কারণে দুই দলের মধ্যে তর্কাতর্কি হলো এবং অবশেষে তারা আলাদা হয়ে গেল। ক্যাপ্টেন জেমস এবং উইভার সবাইকে নিয়ে বাড়ি ফিরতে লাগলো। অন্যদিকে টাকলা মেজর নিজের সৈন্যদের নিয়ে কংয়ের শিকার করতে বেরিয়ে পড়ল। কিন্তু হয়তো কেউ জানতো না যে টাকলা মেজর শীঘ্রই এই মারাত্মক পরিকল্পনায় ফেঁসে যেতে চলেছে। যখন দূরের জঙ্গলের মাঝখানে বোমা ফাটল, তখন কংয়ের বিশাল শরীর সামনে দেখা গেল। সে ধীরে ধীরে এক এক পা বাড়িয়ে টাকলা মেজরের দিকে আসতে লাগলো। তার রাগের কারণ পরিষ্কার ছিল। মানুষরা আরও একবার তার ঘর তছনছ করে দিয়েছিল। টাকলা মেজর নড়াচড়া না করে তাকে কাছে আসতে দেখতে থাকলো। তারপর সে পুরো শক্তি দিয়ে নিজের হাতের মশাল ঝিলে ছুঁড়ে মারল। ঝিলের পানি মুহূর্তেই আগুনে জ্বলে উঠল। কং সেই ভয়ানক আগুনের ঘেরা হয়ে ফেসে গেল এবং একটি জোরদার বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হলো। টাকলা মেজর কেবল তাকে আগুনে পুড়তে দেখতে থাকলো। তার মুখে রাগ আর আনন্দ দুটোই পরিষ্কার দেখা যাচ্ছিল। যখন সবার মনে হলো যে কং পুড়ে মারা গিয়েছে হয়তো, তখনই হঠাৎ আগুনের মাঝখান থেকে কং গর্জন করতে করতে বাইরে এলো এবং পরের মুহূর্তেই সে নিজের হাত ঘোরালো এবং একজন সৈন্যকে বাতাসে ছুঁড়ে মারল। দ্বিতীয় সৈন্য ভয়ের চোটে পালাতেও পারল না এবং কংয়ের পায়ের তলায় পিষ্ট হলো। কং নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু কং ব্যথার কারণে সবার সামনে পড়ে গেল। টাকলা মেজর সৈন্যদের কংয়ের উপর শেষ আক্রমণ করার অর্ডার দিল। এরই মধ্যে ক্যাপ্টেন জেমস এবং তার দল সেখানে পৌঁছে গেল। তারা টাকলা মেজরকে কংকে মারা থেকে আটকাতে এসেছিল। টাকলা মেজরের কিছু সঙ্গী যারা কংকে মারতে চাইছিল না, এখন ক্যাপ্টেন জেমসের সাথে হয়ে গেল। তখনই ঝিলের পৃষ্ঠ থেকে একটি তীব্র শব্দ এলো এবং 40 মিটারের থেকেও লম্বা একটি বিশাল টিকটিকি প্রকট হলো। সে নিজের শরীর মোচড়ালো, মাথা তুলল এবং জোরদার গর্জন করতে লাগলো। সবাই দ্রুত দৌড়াতে লাগলো। কেউ থামার সাহস করছিল না, কিন্তু টাকলা মেজর সেই প্রাণীটির দিকে তাকিয়ে থাকলো। সে একদম নড়ল না, কারণ সে এখনো কংয়ের কথা ভাবছিল, যাকে সে মারতে পারেনি। কং কষ্টে উঠে দাঁড়ালো এবং সেই টিকটিকির সাথে লড়াই করতে লাগলো, কিন্তু তার ক্ষত এতটাই গভীর ছিল যে সে লড়াই করতে পারছিল না। অন্যদিকে প্রাণ বাঁচাতে ক্যাপ্টেন জেমস এবং তার দল অনবরত দৌড়াতে থাকলো। সকাল হতে হতে সবাই ছোট দ্বীপের তীর পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং সেই টিকটিকিটিও তাদের কাছে চলে এসেছিল। তখনই একজন সৈন্য নিজের হাতে গ্রেনেডের পিন খুলল। 2 হাত উপরে তুলে সেই বিশাল টিকটিকির দিকে দৌড়ে গেল,
কিন্তু টিকটিকিটি কেবল হালকাভাবে নিজের লেজ নাড়ালো এবং সেই সৈন্য দূরের পাহাড়ের দিকে গিয়ে পড়ল। এরপর সে সেই মানুষদের দিকে এগোতে লাগলো যারা এখনো পানিতে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল। মনে হচ্ছিল তারা সেখানেই মারা যাবে। তখনই কং আকাশ থেকে এসে পড়ল এবং একটি পাথর দিয়ে সেই টিকটিকির মাথায় মারল। সবাই এই সুযোগ কাজে লাগালো এবং ঘুরে দৌড়াতে লাগলো। এই সময় কং খুব দুর্বল ছিল। সে টিকটিকির আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারছিল না, কারণ তার পাল্টা আক্রমণ করার শক্তি ছিল না। কিছুক্ষণের মধ্যেই টিকটিকি তার ঘাড় শক্ত করে চেপে ধরল। তখন কং পুরো শক্তি দিয়ে নিজের 2 হাত দিয়ে সেই টিকটিকির চোয়াল ধরে ফেলল। সে তার চোয়াল ছিঁড়ে ফেলতে চেয়েছিল, কিন্তু তার মধ্যে ততটা শক্তি ছিল না, তাই সে তার মাথায় একটি পাথরে মারল। কিন্তু যখন সে পুনরায় আঘাত করল তখন সে বেঁচে গেল। তখনই টিকটিকি ঘুরে কংয়ের হাতে কামড় দিল এবং তাকে নিচে ফেলে দিল। এখন দুজনেই আবার পানিতে গিয়ে পড়ল। কিছুক্ষণ পর দুজনেই আবার মুখোমুখি হয়ে গেল। কং একটি গাছ তুলে তার ডালপালা সরালো এবং সেটিকে একটি লাঠির মতো ব্যবহার করলো। সে একটি ভয়ঙ্কর গর্জনের সাথে টিকটিকির দিকে দৌড়ালো এবং তার মাথায় জোরালো আঘাত করলো। তখনই সেই টিকটিকিটি মাটিতে পড়ে গেল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই আবার উঠে দাঁড়ালো। এইবার কং তার গলা চেপে ধরলো। টিকটিকি নিজের লেজ দিয়ে কংকে পেঁচিয়ে টানলো, যাতে সে বাতাসে উড়ে তীরের ভাঙা নৌকায় গিয়ে পড়ে। যখন কং ওঠার চেষ্টা করছিল তখনই সে জানতে পারলো যে সে শিকলে আটকে গিয়েছে। টিকটিকি তার সামনে চলে এলো এবং সে কংকে নিজের থাওয়ায় নিল এবং তার মাথা ধর থেকে আলাদা করার জন্য এগিয়ে এলো। তখনই তার উপর বুলেট বৃষ্টি শুরু হলো। আসলে মানুষরা জাহাজ থেকে ফায়ার করছিল এবং মেশিন গানের ফায়ারিং টিকটিকির নজর কেড়ে নিল। সে কংকে ছেড়ে দিল এবং মানুষদের দিকে হামাগুড়ি দিতে লাগলো। এদিকে কং শিকল থেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সেগুলো আরও জড়িয়ে যাচ্ছিল। টিকটিকি মানুষদের কাছে পৌঁছিয়ে যাচ্ছিল। তখনই কং পুরো শক্তি লাগিয়ে শিকল ছিঁড়ে ফেলল। সেই সময় জাহাজের মেশিন গানটিও জ্যাম হয়ে গেল। তখনই উইভার পাহাড়ের ওপর থেকে টিকটিকির দিকে একটি ফ্লেয়ার গান দিয়ে ফায়ার করে, যা তার মাথায় গিয়ে লাগে। এতে তার মনোযোগ ঘুরে গেল এবং সবাই মেশিন গান ঠিক করার সুযোগ পেয়ে গেল। তারপর মেশিন গান ঠিক করে আবার টিকটিকির ওপর ফায়ার করতে লাগলো। তখনই কং দেখলো যে লোহার শিকলের মাথায় একটি বিশাল ফ্যান জড়িয়ে আছে। তার মাথায় তখনই একটি বুদ্ধি এলো। সে শিকল টেনে পাখাটি ঘোরালো এবং টিকটিকির দিকে ছুড়ে দিল। পাখাটি সরাসরি তার পিঠে গিয়ে লাগলো এবং সেই টিকটিকি মাটিতে পড়ে গেল। পাখাটি তার শরীরের ভেতর পর্যন্ত ঢুকে গেল। তারপর কং শিকল দিয়ে তার মাথা পেঁচালো এবং জোরে মাটিতে আছাড় মারল। এরপর সে তার লেজ ধরে তাকে পাথরে আছাড় দিল, যাতে সে সেখানেই সম্পূর্ণভাবে পরাস্ত হয়ে গেল। কিন্তু এই ঝটকায় উইভারও পাহাড় থেকে সরাসরি পানি পড়ল। কং এক মুহূর্ত নষ্ট না করে উইভকে সহি সালামাত পানি থেকে বাইরে বের করে নিল। যখন সে তাকে দেখছিল তখনই টিকটিকিটি আবার অ্যাটাক করে দিল। এত গভীর ক্ষতের পরেও সে লড়তে প্রস্তুত ছিল। এই হামলায় কং পড়ে গেল, কিন্তু হাতে মেয়েটি থাকার কারণে সে এক হাত দিয়েই তাকে আটকাতে থাকলো। টিকটিকি নিজের জিভ দিয়ে কংয়ের হাত জাপটে ধরল। তখনই কং তার জিভ ধরে জোরে টানলো এবং নিজের হাত তার মুখের ভেতর ঢুকিয়ে দিল। সে জিভের গোড়া শক্ত করে ধরে টান দিল এবং পুরো শক্তি দিয়ে সেটিকে বাইরে টেনে বের করে আনলো, যাতে অবশেষে টিকটিকিটি মারা যায়। কং তার লাশ একপাশে ছুঁড়ে ফেলে দিল এবং সাবধানে নিজের হাতের তালু খুলল, যেখানে উইভ এখনো সুরক্ষিত শুয়েছিল। সে তাকে আস্তে করে নিচে নামালো এবং সেখান থেকে দূরে চলে যেতে লাগলো। এরপর সব মানুষ এই দ্বীপ থেকে চলে গেল, কিন্তু কিং কং এখনো এই দ্বীপ রক্ষা করতে থাকলো এবং এই গল্পটি এখানেই শেষ হয়। এখন তোমাদের একটা কাজ, যারা টিভিতে দেখো রিমোট হাতে নিয়ে সুন্দর করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।